সাদ্দাম হোসেন তিনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান, কিন্তু একদিন পুরো ইরাকের শাসক হয়ে উঠলেন। কেউ তাকে বলেছে মুসলিম নায়ক, কেউ বলেছে নিষ্ঠুর খুনি। তাকে কখনো আমেরিকা সহযোগিতা করেছে, আবার একদিন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই মানুষটির নাম সাদ্দাম হোসেন। আজ আমরা জানবো তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায়, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, যুদ্ধ, ষড়যন্ত্র আর এক ভয়ের ইতিহাস। সাদ্দাম হোসেনের জন্ম 28 এপ্রিল 1937 সালে তিকরিতের আল আওজা গ্রামে। বাবা মারা যান জন্মের আগেই। তার সৎ বাবা ছিলেন খুব অত্যাচারী। ছোটবেলা থেকেই সাদ্দামের মনে প্রতিশোধ স্পৃহা জন্মায়। দরিদ্রের কারণে স্কুলে ঠিকমতো পড়তে পারেনি, কিন্তু তার মনে ছিল একদিন বড় কিছু হবেন। শৈশবের ওই অন্ধকারেই সাদ্দামকে নির্মম করে তোলেন। তিনি বুঝে যান ক্ষমতা ছাড়া এই দুনিয়ায় টিকে থাকা যায় না। তরুণ বয়সে আরব জাতীয়বাদী বার পার্টিতে যোগ দেন। 1959 সালে ইরাকের প্রেসিডেন্ট আব্দুল করিম কাসেমকে হত্যার চেষ্টায় অংশ নেন। পরে সিরিয়ায় পালিয়ে যান, সেখানে রাজনৈতিক শিক্ষা নেন। 1968 সালে বার্থ পার্টির অভ্যুত্থান সফল হয়। ধীরে ধীরে দল সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। 1979 সালে প্রেসিডেন্ট হন, সঙ্গেই কড়া শাসন শুরু করেন। সেই দিন থেকে ইরাক মানে সাদ্দাম, আর সাদ্দাম মানে ইরাক। তেলের অর্থনীতি থেকে বিশাল আয়, স্কুল, হাসপাতাল, রাস্তা, আধুনিক শহর গড়ে তোলা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় অমূল্য পরিবর্তন, মুসলিম বিশ্বের শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা। তবে বিরোধীদের প্রতি ছিল নির্মমতা। হাজার হাজার মানুষকে হত্যা ও কারাগারে বন্দী করা হয়। একদিকে উন্নয়ন, একদিকে রক্তের স্রোত। সাদ্দামের শাসন ছিল এক অদ্ভুত বৈপরীত্যের নাম। ইরানে ইসলামিক বিপ্লব ঘটে 1979 সালে। সাদ্দাম সংস্কার করেন, ইরাকে শিয়ারা বিদ্রোহ করেন, তাই আক্রমণ চালান ইরানের ওপর। 8 বছরের যুদ্ধ, লক্ষাধিক মৃত্যু, ভয়াবহ ধ্বংস। এখানে আমেরিকা ও পশ্চিমী দেশগুলো সাদ্দামকে সমর্থন করে। অস্ত্র, গোয়েন্দা তথ্য, এমনকি কেমিক্যাল অস্ত্র তৈরির সামগ্রীও দেয়। অদ্ভুত হলেও একসময় যিনি আমেরিকার প্রধান শত্রু ছিলেন, তাকে আমেরিকা ব্যবহার করেছেন নিজের স্বার্থে। যুদ্ধ শেষে ইরাক ঋণে জর্জরিত। সাদ্দাম অভিযোগ তোলেন কুয়েতে বেশি তেল উত্তোলন করে ইরাকের অর্থনীতি নষ্ট করছে। 1990 সালে হঠাৎ কুয়েত আক্রমণ ও দখল। আমেরিকার নেতৃত্বে 34টি দেশ জোট করে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অপারেশন ডেজার্ট স্টর্ম। কয়েক সপ্তাহে ইরাক পরাজিত হয়, হাজার হাজার সৈন্য নিহত, ইরাক বিধ্বস্ত। এই যুদ্ধের পর থেকে সাদ্দাম ও আমেরিকার সম্পর্ক চিরতরে ভেঙে যায়। জাতীয় সংঘর্ষের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ওষুধ, খাদ্যের অভাব, লাখ লাখ ইরানি শিশু মারা যায় অপুষ্টি ও অসুখে। অথচ সাদ্দাম প্রসাদ বানাতেই ব্যস্ত ছিলেন। 2001 সালে সন্ত্রাসী হামলার পর আমেরিকার নতুন টার্গেট খুঁজতে থাকে। অভিযোগ আনা হয় ইরাক নাকি গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে, যদিও কোনো প্রমাণ পাওয়া যায়নি। 2003 সালের মার্চে আমেরিকা ও ব্রিটেন ইরাক ওয়ার শুরু হয়। বাগদাদ কয়েক সপ্তাহে পতন হয়। একসময় যাকে সহযোগিতা করেছিল সেই আমেরিকা এবার তাকে ধ্বংস করার জন্য পুরো রাষ্ট্রকে পিছিয়ে দিল। বাগদাদ পতনের পর সাদ্দাম পালিয়ে যান। মাসের পর মাস গোপনে আশ্রয় নেন বিভিন্ন জায়গায়। অবশেষে 13 ডিসেম্বর 2003 সালে টিকরিতের কাছে এক খুপড়ি গর্তে স্পাইডার হলে লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন। চেহারায় দাড়ি, অগোছালো চুল, কণ্ঠকাকীর্ণ অবস্থা। কখনো যিনি প্রসাদের রাজাদের মতো থাকতেন, তাকে একদিন ধরা হলো মাটির নিচে গর্তে লুকিয়ে থাকা অবস্থায়। তাকে বিশেষ ট্রাইব্যুনালে তোলা হয়। অভিযোগ মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, রাজনৈতিক হত্যাকাণ্ড। সাদ্দাম আদালতে বলেন, আমি ইরাকের প্রেসিডেন্ট, আমেরিকার দাস নই। তার রায় হলো ফাঁসি। 30 ডিসেম্বর 2006 সালে ভোরে তাকে ফাঁসি দেওয়া হয়। সাদ্দামের শেষ মুহূর্ত ছিল অদ্ভুত। মৃত্যুর মুখেও তিনি চিৎকার করে বলেছিলেন, আল্লাহু আকবার। আজও অনেক আরব সাদ্দামকে নায়ক মনে করে, কারণ তিনি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আবারও অনেক তাকে নিষ্ঠুর এক নায়ক বলে, যিনি হাজার হাজার মানুষ হত্যা করেছেন। ইতিহাসবাদীদের মতে আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরাকের তেল দখল। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, শুধু স্বার্থ আছে। সাদ্দাম হোসেনের জীবন আমাদের শেখায়, ক্ষমতার খেলা সবসময় রক্ত ঝরায়, কিন্তু সেই রক্ত ঝরে সাধারণ মানুষের শরীর থাকে। আজও ইরাকের ধ্বংস স্তব্ধ মনে করিয়ে দেয় কিভাবে এক দেশের রাজনীতি আরেক দেশের লোভ মিলে গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন।